নয়াদিল্লিতে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠকের পালা শুরু হয়ে গেছে। আপনি যদি হেডলাইন দেখেন বা পিছনের খবরের দিকে তাকান, তবে আপনি পরিষ্কার ডটগুলো কানেক্ট করতে পারবেন যে গত ২৪ ঘন্টায় বা গত ৪৮ ঘন্টায় কি ঘটনা ইন্ডিয়ার মধ্যে হয়েছে বা কি হতে যাচ্ছে। রেড ফ্ল্যাগ বা বিপদের সংকেত পাওয়া যাচ্ছে, কারণ অজিত ডোভাল সাহেব একটি গোপন ফাইল মোদিজির টেবিলে রেখেছেন। এটি অত্যন্ত একটি গোপন ফাইল, রিস্ক অ্যাসেসমেন্ট অফ অপারেশন সিঁদুর পার্ট 2। অর্থাৎ যদি আমরা আক্রমণ করি তবে আমাদের ওপর ঝুঁকি কতটা, আর আমাদের যদি কেউ আক্রমণ করে তবে আমাদের সেই ক্ষেত্রে ঝুঁকি কতটা, এই সব কিছু মোদিজির সামনে রাখা হয়েছে। অজিত ডোভালের সঙ্গে ৩ ঘন্টা বৈঠক হয়েছে, হ্যাঁ ৩ ঘন্টা। আর তারপরেই অনেক কিছু হতে শুরু করেছে। এই সব কিছুর ইঙ্গিত দিচ্ছে যে বড় কোনো ন্যাশনাল সিকিউরিটি ইভেন্ট ঘটতে চলেছে। এর মানে কি, হয় আমাদের বিরুদ্ধে কিছু হবে, নাহলে আমরা কারোর বিরুদ্ধে কিছু করতে চলেছি। এখন দুটির মধ্যে কোনটা সত্য তা নিয়ে আমরা আজকে কথা বলবো। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী মোদিজি প্রথমে সব মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন। সেখানে তিনি আত্মত্যাগ বা স্যাক্রিফাইসের কথা বলেছেন। আর ঠিক তারপরেই এনএসএ অজিত ডোভালের সঙ্গে ঘরের দরজা বন্ধ করে গোপন মিটিং চলে। সেখানে গোপন ফাইল খুলে ফেলা হয় এবং ৩ ঘন্টার একটি উচ্চ পর্যায়ের সিকিউরিটি ব্রিফিং মোদিজিকে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীও আলাদা করে একটি এমার্জেন্সি সেশন করেছেন। কি আলোচনা হয়েছে সেই বিষয়ে আমরা পরপর আসতে থাকব। এখন নয়াদিল্লিতে একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। কারা আছেন সেখানে? মাত্র ৪ জন। প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং অর্থমন্ত্রী। এই ৪ জন একটি ওয়ার রুম শুরু করে দিয়েছেন। কোনো ছোটোখাটো বিষয়ের জন্য টপ টিয়ার ইন্ডিয়ান গভর্নমেন্টকে এভাবে একত্রিত করা হয় না। আপনাদের মনে হতে পারে হয়তো তেল বা গ্যাসের অভাব হচ্ছে তাই এই কমিটি, কিন্তু যদি তেল গ্যাসের অভাব হতো তবে সেখানে প্রতিরক্ষা মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বাঁচতেন না, সেখানে অর্থমন্ত্রী আর শুধু পেট্রোলিয়াম মন্ত্রী বসতেন, কিন্তু তারা সেখানে ছিলেন না, তাই আপনি বাদ দিতে পারেন। রাজনৈতিক অলিন্দে যা ঘটছে তা তো অর্ধেক কাহিনী। এবার মিলিটারির দিকে দেখা যাক। ৩ সশস্ত্র বাহিনীর প্রধানরা আজ কি করেছেন জানেন? তারা মন্দিরে যাচ্ছেন, গুরুদ্বারায় যাচ্ছেন। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী উড়িষ্যার জগন্নাথ মন্দিরে গিয়ে ভারতীয় সৈনিক এবং তাদের পরিবার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন। আমাদের তো কোনো যুদ্ধ চলছে না, তবে কেন উড়িষ্যায় গিয়ে প্রার্থনা করছেন? এয়ার চিফ মার্শাল এয়ার স্টেশনে থাকার কথা, কিন্তু তিনি ছিলেন গোল্ডেন টেম্পলে অর্থাৎ স্বর্ণ মন্দিরে। আর নৌবাহিনীর প্রধান মহাকাল মন্দির উজ্জয়িনীতে বসেছিলেন। বন্ধুরা, এগুলো কোনো সাধারণ আধ্যাত্মিক সফর নয়, এগুলো দৈব আশীর্বাদ বা ডিভাইন ব্লেসিংস নেওয়া হচ্ছে। কারণ তারা জানেন সামনের দিনে খুব শীঘ্রই একটা তুফান আসতে চলেছে। যা হয় আমরা তৈরি করব অথবা আমাদের দিকে আসবে। গ্রাউন্ড লেভেলে আমাদের সরকার কি করছে? ভারত এখনই একটা নোটাম জারি করেছে। কোথায় না, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটে নো ফ্লাইং জোন করা হয়েছে। এই ৩টি রাজ্য কার সাথে সীমানা ভাগ করে বলুন তো? পাকিস্তানের সাথে। পুরো পশ্চিম সীমান্ত জুড়ে আমরা একটা বিশাল নোটাম ইস্যু করেছি। জয়সলমীরে কি হচ্ছে? সেখানে এমার্জেন্সি সাইরেনগুলো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ১১টি লোকেশনে এই পরীক্ষা চালানো হয়েছে। এটাই হলো যুদ্ধের প্রস্তুতি, একদম প্রিলিমিনারি প্রস্তুতি। কেন? তার সাথে এটাও খবর আসছে যে শ্রীনগর এবং জয়সলমীরের এয়ারপোর্ট হয়তো সামনের দিনে বন্ধ করে দেওয়া হতে পারে। এটাই হলো যুদ্ধের প্রস্তুতি। মিডিয়ার আরও একটা জিনিস চোখ এড়িয়ে গেছে, সেটা হলো ১লা এপ্রিল থেকে সারা দেশ জুড়ে চীনা সংস্থার তৈরি চীনা সিসিটিভি ক্যামেরার কেনাবেচা নিষিদ্ধ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এর ফলে এক্সভিশন, দারুয়া, টিপিলিঙ্কের মতো জনপ্রিয় সংস্থা দেশে সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে বিধি নিষেধের মুখে পড়বে। অতীতে ভারত চীনা টেলিকম সংস্থাগুলোর তৈরি যন্ত্রাংশের মাধ্যমে গুপ্তচর বৃত্তি এবং তথ্য চুরির অভিযোগ উঠেছে। চীনা সংস্থার তৈরি বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহার দেশের সাইবার নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বিষয়টি নিয়ে একাধিক কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা আপত্তি তুলেছেন। সে কারণে ঝুঁকি এড়াতে এমন পদক্ষেপ। এপ্রিল থেকে দেশে চালু হতে চলেছে স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন বা STQC নামে একটি নয়া বিধি। সেই নিয়ম অনুযায়ী ভারতের সিসি ক্যামেরা এবং ভিডিও নজরদারি ব্যবস্থা বিক্রির আগে সংশ্লিষ্ট ডিভাইসের জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এই নিয়ম শুধু নির্দিষ্ট কয়েকটি সংস্থার জন্য নয়, ভারতের সিসিটিভি এবং নজরদারি ডিভাইস বিক্রি করা সমস্ত ব্র্যান্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এবার বুঝতে পারছেন মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট কতটা গুরুত্বপূর্ণ। ভারত সবার আগে নিজের সিকিউরিটিকে সিকিওর করছে।
নর্দার্ন কমান্ডের প্রধান একটি শিউরে ওঠার মতো বক্তব্য দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন যে যুদ্ধের ধরন বদলে গেছে, এখন প্রক্সির মাধ্যমে যুদ্ধ করা হয়। তিনি ইরানের উদাহরণ দিয়েছেন যে সেখানে হুতি হিজবুল্লাহকে অ্যাক্টিভেট করা হয়েছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে যুদ্ধ জিততে হলে মিলিটারি এবং সিভিলিয়ান সবাইকে একজোট হয়ে লড়তে হবে, কারণ তিনি জানেন লড়াই শুধু পাকিস্তানের জন্য নয়, সেই পাকিস্তানিয়াতের বিরুদ্ধেও হবে যা ভারতের ভেতরে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ। মোদিজি সম্প্রতি পার্লামেন্টেও বলেছিলেন যে কঠিন সময় আসতে চলেছে, যার জন্য সবাইকে কিছু না কিছু বিসর্জন দিতে হবে। এই যে সব কিছু ঘটছে, এই অভূতপূর্ব মোবিলাইজেশন, একে ট্রিগার করলো কে? ট্রিগার করেছে তিনটি বিষয়। এক, দেখুন পাকিস্তানের ভেতরে কি হচ্ছে। পাকিস্তানের ভেতরে ফিভার খুব হাই। পাকিস্তান ও আইএসআই এর গোপন বৈঠক চলছে। তাদের প্রাক্তন কূটনীতিক আবুল বাসিদ বলেছে, যদি আমাদের অস্তিত্বে টান পড়ে তবে আমরা পারমাণবিক বোমা দিয়ে দিল্লি মুম্বাই উড়িয়ে দেবো। এটি কোনো সাধারণ কথা নয়, সে সেনাবাহিনীর মুখপত্র হয়ে বলছে। ওদিকে লাহোরে একটি অত্যন্ত অস্বাভাবিক গোপন বৈঠক হয়েছে। সাধারণত এই বৈঠকগুলো ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডিতে হয়, কিন্তু লাহোরে আইএসআই, সেনাবাহিনী এবং লস্করে তৈবা ও জৈশ-এ মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর প্রধানদেরও ডাকা হয়েছিল। সেখানে 1500 জঙ্গিকে বর্ডারের ওপর তৈরি রাখা হয়েছে। নির্দেশ খুব পরিষ্কার, ভারতের বড় বড় শহরগুলিতে আগুন লাগাতে হবে এবং পশ্চিমবঙ্গে কিছুতেই বিজেপিকে জিততে দেওয়া যাবে না। হিন্দুদের ভয় দেখাতে হবে যাতে তারা ভোট দিতে না আসে। অন্যদিকে পাকিস্তান এখন চরম আতঙ্কে আছে, কারণ আমেরিকা তাদের সাথে খেলা শুরু করে দিয়েছে। স্ট্রেট অফ হরমুজে পাকিস্তানের 10টি তেলের জাহাজ আমেরিকা বেশ কিছু ডলার দিয়ে কিনে নিয়েছে। পাকিস্তান নিজের দেশের মানুষকে তেল না দিয়ে আমেরিকার কাছে বেচে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটা সবাইকে জানিয়ে দিয়েছেন। ইরান ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের তেলের জাহাজে হামলা চালিয়ে তা ডুবিয়ে দিয়েছে এই বলে যে তোমরা আল্লাহর ঝুটি কসম খেয়ে আমাকে ধোঁকা দিয়েছো। যদি তোমাদের এক মুসলিম ব্রাদার দেশ আল্লাহর ঝুটি কসম খায় তবে এত রাগ করার কি ছিল? কিন্তু না, পাকিস্তানের ভেতরে আতঙ্ক ছিল, কারণ তারা জানে আমেরিকা তাদের ধোঁকা দিচ্ছে, যেমন তারা সারা দুনিয়াকে ধোঁকা দিয়েছে। কারণ পাকিস্তান কোনো রকমভাবেই তাদের ক্ষমতার বাইরে আমেরিকাতে গিয়ে স্ট্রাইক করে। তাদের ওই রেঞ্জের মিসাইল বা কোনো রকম ব্যালিস্টিক মিসাইল নেই। তার বদলে তারা বলেছে, আমেরিকাকে না পারি তো ভারতকে আমরা টুকরো টুকরো করে দেবো। পাকিস্তান এখন দিশেহারা। সেনাপ্রধান আসিম মুনির আমেরিকাকে হুমকি দিয়েছে, আমরা যদি ডুবি তবে অর্ধেক দুনিয়াকে সাথে নিয়ে ডুববো। অর্থাৎ তারা যখনই বিপদে পড়ে তখনই পারমাণবিক বোমার ভয় দেখায়। কিন্তু তারা ভুলে গেছে ওদিকে মোদি আর এদিকে ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মোদিজি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, যেখানে এলন মাস্কও ছিলেন। সেখানে মিলিটারি গ্রেড সিকিউর কমিউনিকেশন লাইন নিয়েও কথা হয়েছে এবং পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা কিভাবে ব্লক করতে হয় তা নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর ভিতরে একজন ছিলেন যে ভারতের সাথে সংঘাত চাইতো না, সে হলো প্রাক্তন প্রধান বাজওয়া। তাকে গতকাল আসিম মুনির জাস্ট মেরে ফেলেছে। বলা হচ্ছে বাথরুমে পড়ে গিয়ে ঘাড় কেটে গেছে, কিন্তু একজন সেনাপ্রধান এভাবে মারা যেতে পারে না। আসিম মুনির তাকে মেরেছে যাতে কোনো চ্যালেঞ্জার না থাকে। পাকিস্তান এখন দেউলিয়া, মিলিটারির প্রতি মারা পড়ছে, আফগানিস্তান তাদের ওপর হামলা করছে, সারা দেশ জুড়ে বিদ্রোহ। তার সাথে তেল নেই, খাবার নেই, টাকা নেই, কিছুই নেই, আছে শুধু উগ্র মৌলবাদের জিগির। আগের বার সব জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারত, এবারে আর অত অল্পে ছাড়বে না। আর মোদিজি এমন সুযোগ হাতছাড়া করবেনও না। অজিত ডোভাল অপারেশন সিঁদুরের রিস্ক অ্যাসেসমেন্ট ফাইল মোদিজিকে দিয়ে দিয়েছেন। ভারত সরকারের পুরো মেশিনারি এখন একটা ওয়ার রুমের ভেতরে লক হয়ে গেছে। শুধু আমাদের ভূগোল নয়, পাকিস্তানের ভূগোলও হয়তো স্থায়ীভাবে বদলে যেতে পারে। সামনের 2 মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্ষেত এখন খালি, অর্থাৎ ফসল কাটা হয়ে গেছে। আর যুদ্ধ সব সময় তখনই করা হয় যখন শস্য বা ক্ষেত খালি থাকে। আপনারা কি মনে করেন, ভারত কি আগে থেকেই এমন আঘাত হানবে যা তারা সারা জীবন মনে রাখবে? এই লড়াই এখন শুধু আমার আপনার লড়াই না, আর পারের লড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।